নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। শেখ হাসিনা ফিরতে চলেছেন বাংলাদেশে এবং এই ঘটনাটি প্রায় এখনও বাংলাদেশে কিভাবে তার প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। তার কারণ অনেক রকম জল্পনা বহুদিন থেকে ছিল, তবে শুরুর দিন থেকে আপনারা একটু খেয়াল করুন, 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে ভারত কেন রয়েছে এবং রয়েছেন কেন। ডক্টর ইউনূসের একটাই কথা যে তিনি রয়েছেন, মুখ চুপ করে থাকুন, বন্ধ করে রাখুন। তার কারণ তার একের পর এক বিস্ফোরক অডিও গোটা বাংলাদেশকে শুধু নয়, এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলকে তারা রীতিমতো সেটাকে একটা বিতর্ক এবং প্রশ্ন করতে শেখাচ্ছিল। এবং এটাই ছিল হচ্ছে ইউনূসের কাছে অত্যন্ত আতঙ্কের কারণ। তার কারণ তিনি বারবার বলছিলেন সুদখোর। এই সমস্ত সম্ভাষণ তিনি করছিলেন একটা দেশে যে অনির্বাচিত সরকার এবং তাকে যেভাবে তিনি বসেছেন বা তাকে যেভাবে বসানো হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে তিনি প্রাঞ্জলভাবে বলতে থাকতেন এবং বারবার একটা কথাই বলেছিলেন যে সেন্ট মার্টিন বিদেশি শক্তির কাছে দিনই বলে আমাকে চলে যেতে হচ্ছে। তথাপি তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সংসদ ভেঙে দেওয়া হয় এবং একটা বলা যায় বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়, এক অরাজক পরিস্থিতি তৈরি হয়। যে অরাজক পরিস্থিতির রেশ ভারতবর্ষের উপরে এসে পড়তে শুরু করে এবং প্রবলভাবে উৎসাহিত হয়ে ওঠে হচ্ছে পাকিস্তান এবং তাদের উৎসাহ দ্বিগুণ থেকে কখনো তিনগুণ অবধি বাড়তে থাকে। এই সমস্ত নিয়ে ধারাবাহিকভাবে আমরা চর্চায় থেকেছি আপনাদের কাছে। বিভিন্ন সময় আমরা বলার চেষ্টা করেছি যে শেখ একটা বিষয় তো প্রমাণিত। আমি শুরুর দিকে থেকেই একটা কথা বলে এসেছিলাম যে ভারত শেখ হাসিনাকে তুলে দেবে না। ভারত যেমন নিয়ে আসেও নি, তুলেও দেবে না। কিন্তু শেখ হাসিনা নিজে চাইছেন, কারণ তিনি নিজে এরকম একটা বলেছেন অডিও ক্লিপে। তিনি পরিষ্কার বলেছেন যে আমি আসব, মামলা মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। তার কারণ বাংলাদেশে একটি মামলায় তাকে অনেকগুলো প্রায় 100টির মতো তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সবকটাই নাকি তিনি খুনের মামলা। স্পটে নেই, হয়তো যিনি মামলাকারী তিনি শেখ হাসিনাকে সারা জীবন তো সাক্ষাৎও করেননি। সেখানেও তিনি নিহত হওয়ার পর অনেক নিহত পরবর্তী ক্ষেত্রে অ্যাপিয়ার হয়েছে। এরকম একটা হাস্যকর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল বিচার ব্যবস্থা। সবই নাকি হচ্ছে সংস্কারের নামে। সংস্কার চলছে বাংলাদেশে এবং যা ধ্বংসযজ্ঞ হচ্ছে সেটাও নাকি সংস্কারের অঙ্গ। সংস্কার হয় ধ্বংসযজ্ঞ থেকে তৈরি করে, সংস্কার হয় না, সেটা নির্মাণ হয়। একদিকে যেমন ধ্বংসের পথ তারা দেখাচ্ছিল ইউনূস এবং তাকে যারা মদত দিয়ে গেছে বা তার গ্যাং যারা রয়েছে, কিন্তু নির্মাণ কোথায়? আমরা দেখেছি শেখ হাসিনার পর বাংলাদেশে গার্মেন্টস শিল্পের অধঃপতন, শ্রমিকদের উপর জুলুম, ঢাকাতে একের পর এক বিক্ষোভ মিছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, এই সমস্ত কিছু পর্ব হয়েছে। এটা যদি সংস্কার হতো, এটাই যদি সংস্কার হয়, তাহলে তো গোটা বিশ্বর কাছে এক্সপোজড। আমি বারবার বলেছিলাম বাংলাদেশে যেভাবে পরিস্থিতি চলছে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং কোণঠাসা করা, সংখ্যালঘুদের উপর ধারাবাহিক আক্রমণ, বিভিন্ন ভাষা থেকে শুরু করে নৃতাত্ত্বিকভাবে যারা খুবই ছোট ছোট সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হানা, হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হানা, এই সমস্ত কিছু ধারাবাহিকভাবে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। তারপর দেখেছি ক্ষমতার জন্য কখনো বিএনপি যারা নির্বাচনের ডাক দিয়েছিল, এই সমস্ত কিছু দেখেছি লন্ডনে তার সাথে মিট করা এবং জামাতের যে উত্থান বিভিন্ন ক্ষেত্রে। এখন এই মব জাস্টিস পুরো যে জায়গায় নিয়ন্ত্রণ করার মতো জায়গাতেই নেই এবং যে কারণে অনেকেই বলছিলেন যে আগের আমল ভালো ছিল। বহু বাংলাদেশের বহু মানুষের কাছ থেকে পাই। আজকেও আমরা সেই বিষয়ে আপনাদের কাছে যাব, শুনব, বাংলাদেশ থেকেই ছাত্রলীগ নেতার কাছ থেকে শুনব। কিন্তু তার আগে জানিয়ে রাখি, আপনারা ফোনে অংশগ্রহণ করবেন, দূরভাষে জনমতে আপনারা পার্টিসিপেট করবেন। তার কারণ আমরা
বলছে শেখ হাসিনা ফিরছেন এবং বিদায় ঘণ্টা বেজে গেছে ইউনূসের। কতটা ঠিক বা কবে কিভাবে হবে, লগ্ন সময় নির্ঘণ্ট, সেটা তো ওইভাবে বলা যায় না। তবে স্বয়ং শেখ হাসিনা বলেছেন যে আমি ফিরব এবং মামলা মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। শুনবো সেই অডিও ক্লিপ। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তাদের আবার অবমাননা। তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে। আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন, আওয়ামী লীগ শেষ করবে, তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি। আর এই বাংলাদেশকে, যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে। আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে 6 মাসের জেল। কেন? আমি আদালত অবমাননা করেছি। আদালতটা কোথায়? আমাদের সেটাই প্রশ্ন। যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয়, যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয়। জিয়াউর রহমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে। আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে? কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে? ওই সময় যে সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে 227টা মামলা, সব নাকি মার্ডার কেস। তবে যে ভালোই তো, আমি কোনো মার্ডার করি নাই, মার্ডার তো ওরা করেছে। আজকে তা প্রমাণ হলো যে আমাদের ইউনূস সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল। অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে? এই তো তাদের নীতি আদর্শ। আইসিটির মূল যে আইন, সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে। সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে? আমার প্রশ্ন সেটা। আজকে ওই চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, তাদের জবাবদিহি করতে হবে। তাদের কি লিগ্যাল রাইট আছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? না, ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা। জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার? আর এই আইসিটিতে বিচার, সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে, আবার আইসিটিতেও বিচার। একই অপরাধীদের দুই জায়গাতে বিচার হয় না? যখন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি ওই 73 সালের আইসিটিতে, তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইন এটা। আচ্ছা, এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তাদের আবার অবমাননা। তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে। এই প্রতারণাটার কি অর্থ থাকতে পারে? তা আমি এদের দোষ দেই না, কারণ ইউনূস নিজেই তো একটা প্রতারক। লেবারদের অর্থ আত্মসাৎ করে মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি। গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশনের টাকা 9-6 করে পাচার করে দুর্নীতি করে তার বিরুদ্ধে 5টা মামলা দুর্নীতি দমন কমিশনে। তার 18টা কোম্পানি ট্যাক্স দেয় না, সেই মামলা। ডক্টর ইউনূস নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে 1100 কোটি টাকার ট্যাক্স পাওনা। সেখানে 666 কোটি টাকার ট্যাক্স মামলার রায় হবার কথা ছিল 6ই আগস্ট। সেদিন 5ই আগস্ট সে এমন ঘটনা ঘটাবে যেন তার আর ট্যাক্স দেওয়া না লাগে, এবং সব মামলাগুলি সে প্রত্যাহার করে নিয়েছে। এমনকি যেটা সাজা হচ্ছে সেটা কোনো নিয়ম নাই, আইন নাই।
এখানে আইন নাই, আইনের শাসন নাই, সরকার বলে কিছু নাই। ক্ষমতা দখলকারী কতগুলি সান্ডা গুন্ডা পান্ডা আছে, দেশটাকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। অন্যায়ভাবে অবৈধভাবে জঙ্গিদের দিয়ে দেশ দখল করেছে। এই দেশ আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন, আর তাকে অপমান করা হয়, অবমাননা করা হয়। আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ, নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়। এই ডক্টর ইউনূস একটা অবৈধ ক্ষমতা দখলকারী, তার প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা অর্ডার অবৈধ। তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই। অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আজকে প্রায় 4-5 লাখ লোক আমাদের অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কারাগারে, যে কঠিন অবস্থার মধ্যে রাখছে, প্রতিনিয়ত কারাগারে তারা মানুষ হত্যা করে যাচ্ছে, জেল হত্যা করছে। কাজে এখন আর সময় নাই, এদেরকে ক্ষমতার থেকে হটিয়ে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এবং আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই। আজকে সে কীভাবে দেশকে অবমাননা করছে সেটা নিজেই দেখতে পারেন। আর 10 মাসের মধ্যে 11 বার খালি বিদেশেই গেছে। এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কি অর্জন করে আসছে, দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে, এক পয়সা বিনিয়োগও আনতে পারেনি। অর্থনীতি ধ্বংস, রাজনীতির ধ্বংস, সাংস্কৃতিক অবস্থান ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে, যে যেভাবে পারবে, সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে। কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। আমি যেখানেই থাকি আমি আসছি, এবং সরাসরি নেতাকর্মীদের কাছে আহ্বান রাখলেন পথে নামতে হবে এবং মানুষের কাছে যেতে হবে, এবং তিনি এইভাবে তার ফেরার সংকেত দিলেন। আমি ডিটেলসে এই বিষয়টা আপনারা শুনলেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ট্রাইব্যুনাল যেটা স্থাপন করেছিলেন, যেটা একটা কার্যত প্রহসনে পরিণত হয়েছে, তীক্ষ্ণভাবে এবং সর্বশক্তি প্রয়োগ করে তিনি করলেন, এবং ইউনূসকে তিনি প্রতারক বলে আবারও চিহ্নিত করলেন। অর্থাৎ আগামী সময় তিনি এই যে ফেরার সংকেতটা দিলেন, এই সংকেত একটা বড় দিক। সত্যিই তিনি কীভাবে ফিরছেন, এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ যেটা নিষিদ্ধ হয়ে রয়েছে, তারা কিভাবে মানুষের কাছে যাবে এবং পথে নামার আহ্বান জানালেন। কার্যত এই সরকারকে হটাবার আহ্বান জানালেন তিনি, এই সরকারকে হটিয়ে দিতে হবে, এবং স্পষ্টভাবে তিনি এই আহ্বান রেখেছেন, এবং ভারতে বসে আহ্বান রেখেছেন এবং অডিও ক্লিপের মাধ্যমে। এবং আগামী সময় তারা কিভাবে এই কার্যক্রমকে নিয়ে যাবে, আমি যেখানেই থাকি আমি ফিরছি, এই ছিল তার মূলত বার্তা। আমি যাব হচ্ছে সুলাইমান হোসেনের কাছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা সুলাইমান হোসেন রয়েছেন বাংলাদেশ থেকে। সুলাইমান হোসেন, এই যে তিনি আমি ফিরছি, এইটাই মনে হয় যথেষ্ট, তাই তো? জি, ধন্যবাদ আপনাদেরকে আর প্লাস বাংলাকে আমাকে সংযুক্ত করার জন্য। জননেত্রী শেখ হাসিনা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখনো বৈধ প্রধানমন্ত্রী। আমরা তার সকল নির্দেশনা মাফিক কাজ করে যাচ্ছি, এবং তার নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী সকল প্ল্যানিং, সকল কার্যক্রম আমরা করব। আমাদের সকল দিকে প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। জননেত্রী শেখ হাসিনার শুধু নির্দেশনার অপেক্ষায় আছি আমরা, তার কথা এবং তার পরবর্তী যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার মাফিক আমরা কাজ করে যাব। পরবর্তী নির্দেশনাটা তো উনি তো একটা নির্দেশনা দিলেন যে মানুষের কাছে যেতে হবে এবং হচ্ছে তাদেরকে বলে পথে নামতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা তো তিনি তো ডিটেল তো রোডম্যাপ তো ওইভাবে দিতে পারবেন না। সেটা তো আপনারা যারা ছাত্রলীগের নেতা রয়েছেন বা আওয়ামী লীগের যারা অনেকেই রয়েছেন পলাতক, অনেকে খুন হয়ে গেছেন,
একটা বড় অংশ সাম্প্রতিক জেলের ভেতরেও অনেকে এরকম মারা যাচ্ছেন, অদ্ভুত রহস্যজনকভাবে বলা হচ্ছে যে তারা আত্মহত্যা করছেন, এটা বলা হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। তো আপনারা তো একটা তো নির্দেশনা পেলেন, সেটা কিভাবে যাবেন মানুষের কাছে? জি, আপনি ইতিমধ্যে আমাদের মাধ্যমে জেনে থাকবেন প্রায় 25,000-এর অধিক নেতাকর্মীদের এই ইউনূস সরকার তার পুলিশ দিয়ে আমাদের প্রতিনিধিদেরকে আটক করেছেন এবং তাদের প্রতি নির্যাতন চালাচ্ছেন। ইতিমধ্যে অর্থ সংকটে পড়েছে বাংলাদেশ, শ্রমজীবী, গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে ছাত্র, এবং আপনারা এটাও দেখেছেন যে যেই যৌন নিপীড়ন শুরু হয়েছে, ধর্ষণ শুরু হয়েছে, সেই দিক থেকে সকল সাধারণ জনগণ থেকে ছাত্র জনতা, শ্রমিক জনতা, তারপরে হচ্ছে সাংবাদিক যে সকল ভাইয়েরা আছে তারা এবং সুশীল সমাজ সকলেই এই ইউনূসের সরকারের প্রতি বিরক্ত এবং ক্ষিপ্ত। আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি, আমরা সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়েই অতীতের মতো আবার কাজ করার জন্য চেষ্টা করছি। সকলের মতামত দিয়ে আমরা যতটুকু জেনেছি যে তারা এই সরকারের প্রতি খুবই মনক্ষুণ্ণ এবং অসন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং সাধারণ জনগণ আমাদের কাছে আমাদের মাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বার্তা দিয়েছেন, এবং ভবিষ্যতে আমরা যখন কার্যক্রম শুরু করব তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে এবং রাস্তায় নেমে আসবে, এটাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা সেই মাফিক প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি, এবং এর মধ্যেই আমরা সাধারণ জনগণ, ছাত্র জনতা সহ সকল সেক্টরের যে সকল মানুষগুলো আছে তাদের কাছে একটা বিষয় এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে যে তিনি এই যে মামলা হচ্ছে, একজন পক্ষের আইনজীবী আমির হোসেন বলেছেন যে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছিল, মানে মেটাকুলাস ডিজাইনের অঙ্গ হিসাবে এইরকম একটা জায়গা। শেখ হাসিনার যে অডিও ক্লিপে তিনি বলছেন কিসের আদালত, আদালত বলে কিছু আছে নাকি বাংলাদেশে? কার্যত সমস্ত জায়গায় তথা বিধিনির দেশে ফিরলে যে সংকেত তিনি দিচ্ছেন, দেশে ফিরলে তো তাকে তো আইনের ঘেরাটপের মধ্যেই তো যেতে হবে। দীর্ঘদিন ধরে ইউনূস সরকারের ইয়ে ছিল যে শেখ হাসিনাকে ভারতকে বারবার বলা হয়েছিল প্রত্যার্পণ করার জন্যে, তিনি নিজে বলছেন আমি যেখানেই থাকি আমি ফিরছি। এই কথাটা তিনি যখন বলেছেন এবং একটা আইনের বিচার শুরু হয়েছে, ফলে আপনাদের কাছে তো একটা বড় রকম চ্যালেঞ্জ তখন থাকবে, কারণ তাকে তো বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে তিনি নিজে বলছেন আদালত বলে কিছু আছে নাকি। ব্যাপারটা যদি একটু খোলসা করে দেন। আপনি ধন্যবাদ। আপনি জানেন যে এই ম্যাটিকুলাসলি ডিজাইনের একটি অংশ ছিল পাকিস্তানি আইএস এবং জঙ্গি সংগঠনগুলো। সেই পাকিস্তানি আইএস এবং জামাতের যে সকল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর যে নিয়োগ করেছেন এটা হচ্ছে জামাতের। তো তারা এই আদালতকে তাদের মন মতো করে চালিত করার জন্য চেষ্টা করছে। তো আপনি আরেকটা জিনিস ইতিমধ্যে জানেন যে গত যখন প্রসিকিউটর যখন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার আর্জি করতেছিল তখন সে বলেছিল যে মেট্রো রেল, তারপরে পুলিশ হত্যা, এই সকল কার্যক্রম জননেত্রী শেখ হাসিনা চালিয়েছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি ছাত্রদের তাদের যে ছিল, তাদের যে সাংবাদিক সম্মেলন ছিল, তাদের মতামত ছিল, তাদের যে ভাষ্য ছিল, সেই ভাষ্যের মধ্যে তারা নিজেরাই স্বীকার করেছে যে ম্যাটিকুলাসলি ডিজাইনে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে, তারপর সরকারি যে সকল সেক্টরগুলা এগুলোতে আগুন দিয়েছে। তো এই ওদের স্বীকারোক্তির পরেও এই ক্যাঙ্গারু কোর্ট আমাদের জননেত্রী শেখ হাসিনার উপরে সকল দায়ভার দিয়ে বলেছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এটার জন্য হচ্ছে তাকে আসামি করা হয়েছে। আসলে এখানে তো তারা নিজেরা স্বীকার করেছে যে এই কাজগুলা তারা ছাত্ররা করেছে, মেট্রো রেলে তারা আগুন দিয়েছে, সরকারি স্থাপনা তারা ভাঙচুর করেছে, পুলিশ ঝুলিয়ে তারা মেরেছে, সাধারণ স্নাইপার 6.2 রাইফেল দিয়ে গুলি করেছে
স্নাইপার দিয়ে, এটা পুলিশ ইউজ করে না, তাদের উপদেষ্টা বলেছে। সেইখানে সকল হত্যাকাণ্ডের দায়ভার দিয়েছে আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনার উপরে। তো আসলে যেখানে স্বীকার করতেছে ওরা ক্রাইম করছে, দোষ দিচ্ছে আরেকজন। এ থেকে বোঝা যায় যে এই কোর্ট, ওদের বিচার ব্যবস্থা কতটা হচ্ছে প্রশ্নবিদ্ধ অথবা তাদের নাটকীয় একটা বিচার ব্যবস্থা শুরু হয়েছে। আমি হ্যাঁ, রাইট, আপনার কাছে আবারও আমি আসছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কাশীনাথ ভট্টাচার্য বারাসাত থেকে জনমতে। হ্যাঁ বলুন কাশীনাথ বাবু, কি আপনার কি মতামত? কাশীনাথ ভট্টাচার্য বারাসাত থেকে জনমতে অংশ নিচ্ছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, রমজান জমাদার আছেন, কাশীনাথের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। রমজান জমাদার আছেন দক্ষিণ 24 পরগনা থেকে। হ্যাঁ বলুন রমজান জমাদার। হ্যাঁ বলি দাদা, নমস্কার। বলছিলাম যে বাংলাদেশের যেটা ব্যাপার দেখাচ্ছেন না, বলি শুনুন না, বাংলাদেশে তো ৭১ মুক্তিযুদ্ধে আমরাও কাজ করেছি, কিন্তু বাংলাদেশে যা রক্তক্ষয়ী হয়েছে আর অবৈধ সন্তান রাজাকাররা আর এই উগ্রপন্থী হিন্দুরা, উগ্রপন্থী যারা জাতীয় যারা ওই জাতীয় যারা ধর্মীয় গোড়াপন্থী মুসলিমরা এবং পাকিস্তানের মদতে এই যে আমাদের হিন্দু ভাইদের এবং আওয়ামী লীগের দলের যে পিটছে, এটা অন্যায়। ৭২ সালে যে সংবিধানটা লেখা হয়েছে ওই সংবিধানের ভিত্তিতে এটা চলা উচিত। শেখ হাসিনা এই মুহূর্তে ওই যাওয়া উচিত। ওখানে আওয়ামী লীগের সংগঠন যারা আছে তাদেরকে খুব সক্রিয় হতে হবে এবং তাদের সংখ্যা ব্যাপক হারে আছে। আর আমাদের হিন্দু ভাই ওখানে যে 2 কোটি আছে, ওরা ওদের সঙ্গে এক হয়ে যাবে, অসুবিধে নেই। হয়তো একটু ঘোলা জলে চলছে এখন ব্যাপারটা, হিন্দু কোনো সময় ক্ষমতা আসতে পারবে না। এবং উগ্রপন্থী ইসলামীরা, গোলামী যারা পাকিস্তান মদতে এবং ইমরান খান যে চেষ্টাটা চালাচ্ছে ওটা অবৈধ চেষ্টা, এটা চেষ্টা কাজে লাগবে না। তবে এখনো বাকি আছে, আরো কিছু রক্তক্ষয়ী হবে। কিন্তু আমাদের ধন্যবাদ। আরো কিছু রক্তক্ষয় রয়েছে এবং আপনি শুনলেন সোলেমান হোসেন এখানে রমজান জমাদার দক্ষিণ 24 পরগনা থেকে যেটা বলছেন আর কি। বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা আওয়ামী লীগের সাথে আস্থাশীল, তারা যুক্ত হয়ে যাবে এবং আওয়ামী লীগ তো সেখানে প্রত্যেকটা শিরায় শিরায় তো বাংলাদেশে আওয়ামী লীগ রয়েছে, তো যুক্ত হয়ে যাবে। তবে অত সহজও নয় ব্যাপারটা, আরও রক্তক্ষয় বাকি আছে। এই যে তিনি আশঙ্কা প্রকাশ করলেন, এটা কতটা সঠিক? আপনি নিউজে দেখেছেন ইতিমধ্যে, কিছুদিন আগে 2-3 দিন আগে একটা নিউজ হয়েছিল যে এক হিন্দু সম্প্রদায়ের আমাদের বোনকে ধর্ষণ করেছেন, তার স্বামীকে আটকে রেখে ধর্ষণ করেছেন। এইরকম ভাবে আমাদের যে সকল সংখ্যালঘু ভাই বোনেরা আছে তাদেরকে উপর এরকম অত্যাচার করে যাচ্ছে, তার কোনো বিচার পাচ্ছে না তারা। আইনের কোনো ব্যবস্থা নেই, আইনের কোনো পালাই নেই আমাদের এই সমাজে আপাতত। এবং আমাদের যে সকল হিন্দু সম্প্রদায়েরা তারা নির্বিঘ্নে তাদের যে হচ্ছে ধর্মীয় কার্যক্রম এগুলা চালাতে পারছে না। সকল কার্যক্রম চালাতে তারা বাধাগ্রস্ত হচ্ছে। তাদের পূজা, তারপরে হচ্ছে তাদের যে সকল ধর্মীয় অ্যাক্টিভিটিস আছে, সকল অ্যাক্টিভিটিসেই এই মৌলবাদীদের ভয়ে তারা কুণ্ঠাসা হয়ে আছে। তো তারা আমাদের সাথেও একটা চিন্তা প্রকাশ করেছেন। আমরা যখন প্রতিটা সেক্টরে যাচ্ছিলাম, তারা এখন একটু ভয় এবং ভীতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সংখ্যালঘু তারা, যার কারণে তারা এখনই প্রকাশ্যে আসছে না। আমরাও চাচ্ছি না তারা এখনই প্রকাশ্যে আসুক। আমরা যখন চূড়ান্ত ভাবে মাঠে নামবো, যখন আমাদেরকে চূড়ান্ত ভাবে মাঠে নামার জন্য আমাদেরকে নির্দেশনা দিবেন, তখন তারা আমাদের সাথে মাঠে নামবে। মানে আপনারা বলছেন যে একদম চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন, যে মানে চূড়ান্ত নির্দেশনাটা রয়েছেন আপনারা এই মুহূর্তে। আমি যতদূর জানি যে আপনারা বিভিন্ন ক্ষেত্রে ঝটিকা মিছিল, মোটর বাইকে করে, মানে এই ধরনের প্রচুর ভিডিও আমি আমার এই অনুষ্ঠানেও দেখেছি। আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের সাথে সাধারণ ছাত্ররা সহ অনেকেই একত্রতা পোষণ করে আমাদের এই ঝটিকা মিছিলগুলোতে যোগ দিচ্ছেন এবং তারা হচ্ছে আমাদের দেওয়াল লিখন, আমাদের যে সকল জননেত্রী শেখ হাসিনাতে আস্থা এবং গত শীতে শীত বস্ত্র বিতরণ, তারপরে হচ্ছে
যে সকল আমাদের আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস আছে, যেমন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সকল সেক্টরেই তারা মিছিল করেছে, আমরা মিছিল করেছি, রাজপথে ছিলাম, এবং এটা হচ্ছে নির্বিঘ্নে আমরা ছিলাম। কিন্তু পুলিশ এবং যে সকল উপস্থিতের কংগ্রেস যে একটা বাহিনী আছে, তারা আমাদেরকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করে। তো আমরা আমাদের সকল আওয়ামী লীগ সকলেই প্রস্তুত, এবং তারা সকল ভয় ভীতিকে উপেক্ষা করে মাঠে নেমে সত্যি মানে এটা আমরা শুনলাম। আপনার যারা দর্শক শুনছেন আজকে অনুষ্ঠান, কিছু কিছু সময় একটু বিঘ্ন হচ্ছে, কারণ বাংলাদেশে থেকে অংশ নিচ্ছেন। খুব জটিল কঠিন পরিস্থিতিতে বহু ছাত্রলীগ নেতা এরাও রয়েছে। আমি বারবারই বলেছি যে আমি বাংলাদেশ থেকে নয়, যেহেতু এখান থেকে পুরো ডাটা করছি, 4000 কিলোমিটারের মতো সীমানা শুধু পশ্চিমবঙ্গ, এছাড়াও ত্রিপুরা, আসাম, এগুলো তো রয়েছেই। এর একটা প্রভাব একটা রয়েছে, যে কারণে ধারাবাহিকভাবে এটা মানে আমরা এই অনুষ্ঠান বা এই পর্বগুলো চালিয়ে যাচ্ছি। সোলেমান হোসেন একটা বললেন তারা চূড়ান্তভাবে প্রস্তুত যে কোনো রকমভাবে, যে কোনো ক্ষেত্রে, এবং চূড়ান্ত নির্দেশিকা আজকে অডিও ক্লিপের মাধ্যমে তিনি আসছেন, এই ইঙ্গিতটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমি ফিরছি, এবং তার সাথে আগামী দিনে যেটা মোকাবিলা করতে হবে ওরকম পরিস্থিতির জন্যে আগামী সময় হয়তো বাংলাদেশ ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। বারাসাত থেকে ইন্দ্র মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ বলুন ইন্দ্রবাবু। হ্যাঁ, আরে কেটে, আচ্ছা একটু দেখো যাতে কেটে না যায়, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার। আমরা রয়েছি এই ক্ষেত্রে। আমার এটা বাংলাদেশ নিয়ে কেন, এরপরে আমি এনআরসি নিয়েও একটা যাব, যে বাংলাদেশের এই ঘটনার প্রবাহের মধ্যে এই যে ভারতবর্ষেও যে একটা প্রভাব তৈরি হচ্ছে, ইলেকটোরাল রোল রিভিশন, SIR গতকাল যেটা নিয়ে আমি পর্ব করেছি, এবং তার সাথে দেখুন যেটা আশঙ্কা করছিলাম ঘুরপথে এনআরসি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছেন, আমি সে প্রসঙ্গে আসছি। আমি একটু শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো সোলেমান হোসেন, তাহলে ক্ষেত্র প্রস্তুত। এবার একটাই প্রশ্ন, তারেক রহমান সব কেসই তো হয়ে গেছেন, বিএনপি তাহলে বিএনপি তো ভেবেছিল যে আওয়ামী লীগ নেই, দ্রুত নির্বাচন হবে, তাহলে আমরা কি ধরে নেব দ্রুত নির্বাচনের এই মুহূর্তে সম্ভাবনাটা কম? আবার তারেক রহমানেরও ফেরার ব্যাপারে কোনো রকম নেই। একজন ছাত্রলীগের নেতা হিসেবে কি মনে হয় তারেক রহমান আদৌ দেশে আসবেন, কি মনে হয়? তো আমার যেটা মনে হয় যে তারেক রহমান যদি আসার মতো তার পরিবেশ থাকতো, সে যদি আসার ইচ্ছা থাকতো, তাহলে আরো আগে আসতে পারতো। তার দেশে আসার মতো কোনো ইচ্ছা নাই, এটা আমার মনে হয়। আসলেও তাকে দিয়ে পরবর্তী বিএনপি কতটা গুছিয়ে রাজনীতিটা জনগণের জন্য করতে পারবে, এটা হচ্ছে আমাদের অনেক প্রশ্ন রেখে যায়। কারণ তার নেতৃত্বে যেই বিএনপি আমরা আমাদের জনগণ দেখতে চেয়েছে, বিএনপি আমরা পাই নাই। কারণ তারা জনগণের কোনো ম্যান্ডেটই পূর্ণ করতে পারেনি, তারা কোনো কার্যক্রমে অংশ নিতে পারেনি। যে ভাঙচুর হয়েছে সারা বাংলাদেশে, তারপরে হচ্ছে আমাদের আওয়ামী লীগ এবং সাধারণ জনগণের উপরে যে অত্যাচার হয়েছে, পুলিশের উপরে যে অত্যাচার হয়েছে, এই কোনো অত্যাচারেই তারা ঢাল হয়ে দাঁড়াতে পারেনি। এবং তার যে সকল নির্দেশনা ছিল, আমরা দেখেছি ভিডিও ক্লিপ দিয়ে তারেক রহমান কথা বলেছে, কিন্তু তার দলের কোনো নেতৃবৃন্দ তার কথা শুনেনি। এর জন্য আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় পরবর্তী নেতৃত্বে সে কতটা ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ সোলেমান হোসেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা করলাম। এবার আসি আরও একটা রিলেটেড কোয়েশ্চেনে। কুচবিহারের বাসিন্দা, তাকে আসাম থেকে পাঠানো হয়েছে ডকুমেন্টস দাও এনআরসির কার্ডে। গতকালই আমি এই ব্যাপারটাকে আমরা বলেছিলাম যে এনআরসি নিয়ে করতে গিয়ে হিন্দু বাঙালি অনেক বেশি সংখ্যক কিন্তু তারা ওখানে আটক রয়েছেন, মানে যারা অবৈধ অনুপ্রবেশকারী সেটা চিহ্নিতকরণের মধ্যে তারা পড়েছেন। কিন্তু তিনি দীর্ঘদিনের বাসিন্দা, গতকালই তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে শুরু করে প্রত্যেকে প্রতিক্রিয়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। এই গোটা বিষয়টাকে নিয়ে আপনাদের কাছে প্রতিবেদনের আকারে
পেশ করব। ঠিক কি হয়েছে বিষয়টা ভালো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র এই প্রশ্ন নয়, অর্থাৎ কোথাও একটা জায়গায় পশ্চিমবঙ্গে যারা নাগরিক তাদের উপর কি একটা ঘুরপথে এনআরসির চলছে সেখানে। কারণ আসামে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, তারা এই ধরনের ঘটনাটা ঠিক কেন এইটা ঘটালো, এটা নিয়ে শুরু হয়েছে রাজ্য জুড়ে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখব প্রতিবেদন। প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠি, এখান থেকে অসম সীমানার দূরত্ব 82 কিলোমিটার। এই গ্রামের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে অসম সরকারের এনআরসি চিঠি ঘিরে বিতর্ক। আর এই নিয়ে এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিক পঞ্জি চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। পদ্ম শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে পদ্ম শিবিরকে তোপ দেগে তার সংযোজন। এটি আমাদের গণতন্ত্রের ওপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী রাজবংশী সম্প্রদায়ের মানুষ। সে বিষয়টিও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমের পোস্টে তিনি লেখেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। এই নিয়ে সরব শাসক দলের নেতারাও এই নিয়ে নিন্দা প্রকাশ করেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে, বিজেপি আসাম রাজ্য সরকার মিলে এই যে এনআরসি করে বহু লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছিল, তারা আসামের লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে ক্ষান্ত হয়নি। বাংলার লোকের নামে এই যে চিঠি এনআরসির নাম করে তারা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ করি। আসাম সরকারের কোনো এখতিয়ার নেই যে এনআরসি চিঠি বা ফরেন ট্রাইব্যুনালের চিঠি বাংলা পশ্চিমবঙ্গের কোনো স্থায়ী বাসিন্দা বা স্থায়ী নাগরিকের নামে তারা সে চিঠি পাঠাতে পারে। আমরা ধিক্কার জানাই। অবিলম্বে আসাম সরকারকে এই চিঠি প্রত্যাহার করে নিতে হবে এবং এই কাজের জন্য আসাম সরকার বাংলার কাছে ক্ষমা চাইবে, বাঙালিদের কাছে ক্ষমা চাইবে, রাজবংশী মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। যে অপরাধ তারা করেছে, রাজবংশী মানুষকে অপমান করে তাদেরকে অনুপ্রবেশকারী বলে, তার জন্য আমরা আসাম সরকারকে ধিক্কার জানাই এবং বিজেপিকে ধিক্কার জানাই। আমাদের কোচবিহার জেলার মানুষ, বাংলার মানুষ, আমরা বাঙালি। এই বাঙালি বিদ্বেষী বিজেপিকে এবং বাংলা বিরোধী বিজেপিকে আমরা ধিক্কার জানাই। সাধারণ মানুষকে হয়রানি করবার প্রবণতা, মানসিক নির্যাতন করবার প্রবণতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই তিনি টুইট করে এর তীব্র প্রতিবাদ করেছেন। শুধু টুইটেই সীমাবদ্ধ নয়, সরকারিভাবে প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন এবং আমরাও দলীয়ভাবে এটা নির্দ্বিধায় বলতে পারি, যেভাবে রাজবংশী সম্প্রদায়ের এই মানুষটিকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্রভাবে গর্জে ওঠা হবে। সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান, যেভাবে হয়রানি করার চক্রান্ত করা হচ্ছে, যেভাবে এনআরসি লাগু করার চেষ্টা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না এবং ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর এই অমানবিক নির্যাতনকে আমরা কখনোই মানব না
এই নোটিশ অবৈধ, সম্পূর্ণ অবৈধ কাজ করছে অসম সরকার, এটা কখনো মেনে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর বার্তার পরই আশ্বস্ত হয়েছেন কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তিনি জানান, এসসি সার্টিফিকেট না থাকায় আপৎকালীন পরিস্থিতিতে সেটাও তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছে প্রশাসন। তিনি আশা করছেন এবার হয়তো সুরাহা হবে। আচ্ছা, আপনার এসসি সার্টিফিকেট সব আছে? এসসি সার্টিফিকেট করে দিচ্ছে। আজকে করে দিচ্ছে? আজকে কেন, এতদিন কেন দেয়নি? এতদিন ওনাকে বলছি, কয় এখন হবে না, বাপ ঠাকুরদা 14 বরিশের কাগজ দেখাইতে হবে। আজকে কোনো কাগজ লাগছে না? আজকে কাগজ লাগছে, আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে। কে করতেছে? ভিডিও করতেছে? ভিডিও করতেছে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার বাবা ঠাকুরদা যারা রয়েছেন কোনোদিন আসামে যাননি? বাংলাদেশ থেকে তারা কি এসেছেন? না, কোনোদিন এখানকার থানা, এখানকার বাসিন্দা। আপনি কখনো কি কোনো আসামে গিয়েছেন? না দাদা, আমি কোনোদিন যাইনি। কোনোদিন আসামে যাননি? আমি আসাম দেখিয়ে নেই এখন। আচ্ছা। বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে দিনহাটা সাদিয়ালের কুঠি গ্রামে বসবাস উত্তম কুমার ব্রজবাসীর। উত্তম বাবুরা এলাকায় আর্থিকভাবে সচ্ছল হিসাবে পরিচিত। উত্তম বাবুর বাবা একসময় নির্দলের পঞ্চায়েত সদস্য হয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও হয়েছেন। এই এলাকায় সকলেই ব্রজবাসী, তাই পাড়ার নাম বৈরাগীটারি। উত্তম কুমার ব্রজবাসী কোনোদিন অসমে যাননি, কিন্তু হঠাৎ করে তার কাছে এনআরসি নোটিশ আসায় অবাক করেছে সকলকে। না, আমরা তো জানি যে ওরা এই ঠেকারে বাসিন্দা, বহুদিনই বাসিন্দা, বাপ ঠাকুরদাদা সবাই এই ঠেকারে। তা এখন যে কি খালি এটা হলো, এখন আমরা তো বলতে পারি না। না, উল্লেখ করি আমরা দেখিও নাই বা শুনিও নাই, উল্লেখ আমরা দেখিও নাই শুনিও নাই। না, ওই ব্যাপারে আমরা জানি না। আমরা জানি যে এখানকার এখান ছেলে ঠাকুরদাদা এর বাবাকে চিনি, জমি জমা আছে, এটুকুই জানি। থাকা ভালো, বা থাকাটাও ভালো। তাছাড়া এখানকার স্থানীয় নাগরিক হঠাৎ করে এনআরসি এসে লোকাল লোক আমরা জানি, কারণ এই এলিগেশনটা যদি সত্যি প্রমাণ হোক, আমরা জানি যে এখানে আমরা এখানকার নাগরিক না, গ্রামের লোক আমরা অবাক হয়ে গেছি যে হঠাৎ করে এটা কী হলো। দুশ্চিন্তিত তো থাকবেই আমাদের। কিছুদিন পরে হয়তো আমাকে এইরকম ফাঁসাতে ভালো করতে পারি, এমনও তো হতে পারে। তাই গ্রামের লোক তো আমরা ভয় পাবোই। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি ও সিএএ করে বিভাজনে রাজনীতি করতে চায় বিজেপি। এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে বাংলায়, আর সেই বাংলায় নাকি এনআরসি নোটিশ জানিয়ে বাড়ছে রাজনৈতিক দরজা। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। জীবনে আসামে যাননি, 4 পুরুষ, 4টে জেনারেশন সেখানে রয়েছেন। তারই ঠাকুরদা সেখানে নির্দলের হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন। তার কাছে আসাম থেকে আসছে, ভাবুন একবার, এই নোটিশ, এবং তাকে এরকম হ্যারাস করা স্বাভাবিক। এই ধরনের নোটিশ পেলে যে কোনো মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়বে। ঠিক এনআরসি নিয়ে এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং গতকাল যখন এই পর্ব আমি করেছি, আগামী সময়ে আমি জানি এটা ভেতরে ভেতরে কীভাবে এটা হচ্ছে, ভারতবর্ষে বিউরোক্রেসি কীভাবে কাজ করে বা বিভিন্ন রাজ্যগুলো, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। উত্তম কুমার ব্রজবাসী, 4 জেনারেশনের কুচবিহারের বাসিন্দা, সে চিঠি পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী ফ্রম বাংলাদেশ। কি হচ্ছে এগুলো? এইরকম বিপর্যস্ত মানুষ একদিকে রয়েছে, তারা কি অবস্থায় রয়েছে, ভয়ঙ্কর অবস্থা। কিছুক্ষণ আগে শুনলেন বাংলাদেশ থেকে ছাত্রলীগের নেতা, যারা তারা অসহায় অবস্থায় রয়েছেন, তারা প্রকাশ্যে এই মুহূর্তে আসতে পারছেন না, কিন্তু যখন আসবে এইগুলোরও বিচার হবে। কিন্তু তার আগে এই দেশে এগুলো, উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী, এবং যিনি জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বললেন এটা রাজবংশীদের কাছে অপমান, বাঙালির কাছে অপমান। এরকম একটা পরিস্থিতি সম্পর্কে আমরা রয়েছে। আপনারা মতামত দিন দ্রুত। আমাদের সঙ্গে গৌতম দত্ত রয়েছেন উত্তরবঙ্গ থেকে, রাজনৈতিক বিশ্লেষক। গৌতমবাবু, এই তো দেখছেন আপনি, এই গোটা ঘটনাটা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে বিহারে ভোটার কার্ড সংশোধনী, যেটা হচ্ছে SIR, এই জায়গা থেকে দাঁড়িয়ে তখন মহুয়া মৈত্ররা ওরা অভিযোগ করেছিলেন যে এটা ঘুরপথে এনআরসি হতে পারে। তো ঘুরপথে তো না, এটা সোজাসুজি এমন একজনকে পাঠিয়েছেন যিনি কোচবিহারের 4 জেনারেশনের বাসিন্দা, তাকে বলা হচ্ছে নাকি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে।
এটা তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। ইমিডিয়েটলি এটাকে প্রত্যাহার এবং ক্ষমা চাইবার কথা বলেছেন বসুনিয়া, এবং মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের সমস্ত বিরোধী দল যারা রয়েছে এই প্রশ্নে, হয়তো এই ক্ষেত্রে কংগ্রেস বামপন্থী তাদেরও বলেছেন এটা একটা মানে এই পরিস্থিতি তো একটা শাসক দল পক্ষে সম্ভব নয় এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়। আপনি কি মনে করছেন এটাতে উত্তরবঙ্গের রাজনীতিতে এটার প্রভাব পড়বে এই ঘটনাটা? না, এইভাবে যদি ঘটতে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কম বেশি প্রভাব পড়বে। কারণ হচ্ছে এখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে এটা অন্তত বলতে পারি যে এখানকার মানুষ কিন্তু খুব সহজ সরল এবং সহজভাবেই তারা কথা বলে এবং সহজভাবেই মেশে এবং একটু আচেতনতা পড়ায়, এটা আমরা সকলে জানি। কিন্তু আমার বক্তব্যটা সেখানে নয়, আবার এনআরসিটাও প্রয়োজন আছে। কারণ ওপার বাংলা থেকে যেভাবে দলে দলে বাংলার মাটিতে এসে বসবাস করতে শুরু করেছে, তাতে করে উত্তরবঙ্গ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এখানকার আর্থ সামাজিক অবস্থাগুলো, অর্ডার এলাকার যে সমস্ত জায়গাগুলো, সেগুলো অসম্ভবভাবে এফেক্টেড হয়েছে। এবং একটা ভোটার লিস্টের ভোটের নাম তোলবার ক্ষেত্রে সেটা তো অন্য প্রশ্ন, এটা তো একটা ন্যাশনাল ডিবেটে প্রয়োজন। কারণ আসামে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বা একটা অ্যাকর্ড হয়েছিল সেই প্রশ্নে হয়েছে, কিন্তু যদি এইটা করা হয় ভূমি সন্তানদের উপর এটা এই যে চাপটা পড়বে, 4 জেনারেশন মানে সেখানকার ভূমি সন্তান, তো এই জায়গাটা যে চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা তো একটা বিরোধী দলগুলো নিয়ে বা এই ধরনের ঘটনাগুলোতে এটা তো খোলামেলা আগে ডিবেট হবে, তারপর তো অনেকগুলো প্রশ্ন রয়েছে এনআরসি প্রশ্নে। কিন্তু এটা অল অফ এ সাডেন এটা আসাম থেকে এটা হচ্ছে। আমরাও জানি আসামে কি অবস্থা তৈরি হয়েছে, প্রচুর ওখানে মানে ক্যাম্প মানে রয়েছে, সেখানে ক্যাম্পগুলোতে পাঠানো হয়েছে, সেখানে হিন্দু জনসংখ্যা রয়েছে বাংলাদেশে। এই যে একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি মানে হচ্ছে, এটার কি সম্পর্কে আপনি কি বলবেন? না, যে ঘটনা ঘটেছে আমি বলছি দায়িত্ব নেই, এই ঘটনা যদি চলতে থাকে আর একাধিক ঘটনা এরকম চলতে থাকে, তাহলে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু তার প্রভাব পড়বে। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনারা জানেন প্রায় 54টা সিটের মধ্যে প্রায় বেশিরভাগ সিট কিন্তু বিজেপির দখলে গেছে। এবং আমি আলিপুরদুয়ারের কথাই বলি, আলিপুরদুয়ারে তো একাধিক সিট বিজেপির দখলে এখনো আছে এবং কোচবিহারেও আছে। স্বভাবতই এভাবে যদি ঘটনাগুলো ঘটে, তাহলে কিন্তু এখানকার ভূমিপুত্রদের উপর কিন্তু একটা নতুন ভাবে সন্দেহ এবং শঙ্কা দুটো একসঙ্গে মাথাচাড়া দিবে। কারণ বিএলও, এইআরও এবং ইআরও, ডিও এদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। আমার বিশ্বাস এখানেই মূলত গলতটা হয়ে গেছে। যে আমি যে সিরিজটা বললাম, বিএলও, এইআরও, ইআরও এবং ডিও, এদের যে ভূমিকা থাকে, এই ভূমিকার মধ্যে একটা বড় গলত হয়েছে এবং তার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। এবং সেই ঘটনাগুলোকে যদি একের পর এক ঘটতে থাকে, তাহলে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা একটা অশনের সংকেত বলে আমি মনে করি। কারণ বাংলার মানুষ এটাকে অন্তত মেনে নিচ্ছে না, উত্তরবঙ্গের মানুষ তো আরো মেনে নেবে না, এটা আমার মনে হচ্ছে। এবং এই যে একটা প্রভাব আপনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি আসামের ক্ষেত্রে বিজেপির যে একটা হিন্দুত্বের এজেন্ডা বা পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই এই যে স্লোগানগুলো রয়েছে, কিন্তু কার্যত যখন কিছু কিছু এই ধরনের অ্যাকশনস আসছে, তাতে বোঝা যাবে যে স্লোগান নাকি এটাকে কার্যকরী একটা পর্যবেসিত হবে। মেরুকরণের রাজনীতি এগুলো তো আমরা দেখে আসছি, সেখানে এই ঘটনাটা তো নিঃসন্দেহে একটা বড় রকম। আপনি বললেন যে রাজবংশী সম্প্রদায় মূলত খুব সহজ সরল, তারা এই ঘটনাটাকে মানে কিন্তু এইভাবে খেপিয়ে তুললে তো পরিস্থিতি অন্যদিকে চলে যেতে পারে। হ্যাঁ, যেতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি চলে যেতে পারে, কারণ এটা কিন্তু মেনে নেবে না। আমরা যেখানে ঘুরি, আমার চারপাশে আমার বন্ধু বান্ধব সকলেই তো রাজবংশী সম্প্রদায়ের মানুষ, সকলেই। আমি তাদের সঙ্গে মিশি, তারা জানে কিভাবে দুপুরবেলা গেলেও তারা আমাকে বলে, এই আছেন বুঝছেন একটা খেয়ে যান। এইটা হচ্ছে তাদের সহজ সরল কথা। সেইখানে বসে আজকে সেখানকার ভূমিপুত্ররাই যদি আজকে উদ্বাস্তু হয়ে যায়, মানে সরাসরি এই ধরনের চিঠি মানে তো হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকে, যে আসামেই কোনোদিন যায়নি, 4 পুরুষের পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই ঘটনা তো নিঃসন্দেহে
একটা ঘটনা হলে হয়তো এটাকে বলবে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আসামের পরিস্থিতি তো আমরা জানি, আপনি আরো ভালো জানবেন, বর্ডারিং আসাম, যেহেতু আপনি যেখানটা থাকেন। আমি একদম বর্ডার ঘেঁষে থাকি, আমি একদম বর্ডারে ঘেঁষা। ওকে, আপনার কাছে আসছি আমি। আর মানে আমাদের সঙ্গে দূরভাষে একজন রয়েছেন। হ্যাঁ বলুন, চন্দনবাবু বলছেন দত্তপুকুর থেকে। হ্যাঁ বলুন। এনআরসি তো দরকার। আমার যদি পরিচয় দেয় আমি ভারতবাসী, আমি এই পরিচয় আমার কাছ থেকে ভোট পথে চলে আসতে পারে লোক, হ্যাঁ, এসেও যদি আমার ভাগে ভাগ বসাচ্ছে এবং আজকে ধরা পড়ছে, আপনি হয়তো বলছেন যে ভালো লোকও ধরা পড়ছে এনআরসি মানে তবুও তাকে বিদেশি বলাচ্ছে, এটা যেমন অনেক তো বিদেশি আমার ভিতরে ঢুকে আছে, অনেক চন্দনবাবু একটা চন্দন শাহনা আপনার কাছে ধরুন ওপার বাংলা থেকে তো অনেকেই এসেছেন, হিন্দুরাও এসেছেন 47 সালের পর থেকে, কিন্তু এই বঙ্গে 4 জেনারেশন রয়েছে, তাকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হচ্ছে। মধ্যই অবৈধ বলবো না, কিন্তু অবৈধ যেটুকু সেটুকু আমি না ছেড়ে রাখবো না, সেটাতেও আমি আওতায় নিয়ে তার ব্যবস্থা নিশ্চিত করবো, কিন্তু একটা লোক যেন বৈধ লোক মানে আমার এখান থেকে না জানতে যেতে পারে। বেশ, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি আবারও একটু গৌতম দত্ত, আপনিও এটা বলছিলেন, আমার কথা হচ্ছে যে এখানে অনেকেই রয়েছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ওপার বাংলা থেকে আসা হিন্দুই আমি বলছি, কিন্তু এখন যদি এটা ভূমি সন্তানদের ক্ষেত্রে এই ধরনের যদি বিষয়টাকে করা হয় তাহলে কেন অনেকে মানতে চাইছেন না, হয়তো ইনফ্লাক্স হচ্ছে বাংলাদেশ থেকে, সেটা আটকানোর প্রথম দায়িত্ব হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী, সেখানে নয় পশ্চিমবঙ্গ সরকারের উপর সব দিক পশ্চিমবঙ্গ সরকার কি করে এটা করবে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা রাজনৈতিক প্রশ্ন আকারে মানে আসছে, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা জায়গা থেকে আসছে। আমি আপনাদের বলি, এর আগেও আমি আপনার চ্যানেলে বসে একাধিকবার বলেছি যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ভালো করে ফেন্সিং নেই এবং ওপার বাংলার প্রচুর মানুষ এখনো উদ্বাস্তু হয়ে আসছে, এটার সমস্যা ঠিকই আছে, উদ্বাস্তু হয়ে আসছে না অনুপ্রবেশকারী হয়ে আসছে, কিছুটা উদ্বাস্তু হয়ে আসছে। কেন উদ্বাস্তু হবে না? সেদিনও ওই খিল খেতে দুর্গা মন্দির ভেঙে দিয়েছে, ওখানে পরম্পরা ভাবে হিন্দুরা ওখানে অ্যাসাল্টেড হচ্ছে, দিনের পর দিন অ্যাসাল্টেড হচ্ছে, তারা উদ্বাস্তু হচ্ছে না, অনেক মানুষ উদ্বাস্তু হচ্ছে এবং পাশাপাশি তারা কিন্তু অনুপ্রবেশও হচ্ছে। আওয়ামী লীগ যারা করছেন তারা ভীত সন্ত্রস্ত এবার বাংলায় আছে, সেটাও ক্ষতি হচ্ছে। কিন্তু আমার বক্তব্য সেটা আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে 3 পুরুষ 4 পুরুষ ধরে আমাদের বসবাস করছে এখানে, তারা যদি আজকে তাদেরকে যদি উদ্বাস্তুর খাতায় নাম লেখাতে হয় তাহলে এটা কিন্তু বিরাট যন্ত্রণা। আমার এখানে প্রশ্ন যে এই ধরনের ঘটনা রাজ্যে যদি বিভিন্নভাবে সেক্টরে এই রকম আসে এবং সেটা যদি কোনো রাজ্য সরকারের কাছ থেকে আসে, সেখানে তো একটা এবং যে কারণে মুখ্যমন্ত্রী যেভাবে রিয়্যাক্ট করছেন বা ওখানকার যারা সাংসদ যেভাবে রিয়্যাক্ট করছেন, এটা তো হচ্ছে বিভিন্ন মানে যারা ভূমি সন্তান ওখানকার তার সাথে উদ্বাস্তু, কোথাও অনুপ্রবেশকারী, এই নানাভাবে একটা জায়গা যে একটা পরিস্থিতি তৈরি হবার কি কোনো এর মধ্যে দূরভিসন্ধি আপনি লক্ষ্য করছেন? আমি আপনাদের একটা কথা বলি, ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হচ্ছে তারা কিন্তু উত্তরবঙ্গের ভূমিপুত্র বিশেষ নয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র, যারা 3 পুরুষ 4 পুরুষদের বসবাস করছে বলছে, তারা এখানকারই বসবাসকারী মানুষ। আমি সেটাই তো বলতে চাইছি। বেশ, আজকে একদম সময় যেহেতু অতিক্রান্ত, আমরা বাংলাদেশ থেকে এনআরসি এই বিষয়টা কেন ক্রমশ রেডিয়াস অনেকটা বড় হচ্ছে, এই ব্যাপারটা বহু মানুষ জনমত অংশ নিচ্ছেন, আপনি আজকেও ছিলেন, আপনার মতামত আমরা পেলাম এই ব্যাপারটা, কারণ ওখানকার পরিবেশ পরিস্থিতি আপনি খুব সুন্দর উত্তরবঙ্গ থেকে একজন বিশ্লেষক হিসাবে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি তুলে ধরেন, আজকে তুলে ধরলেন, ধন্যবাদ জানাই আপনাকে। আজকের মতো সময় অতিক্রান্ত। আমরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন তিনি ফিরছেন, কবে কিভাবে, এবং আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছেন যে তৈরি হও, মানুষের কাছে যাও, রেডি হও। তবে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছে, তার কারণ সেটা বেশ একটা বড় জায়গায় যাবে। 2026-এর আগে পশ্চিমবঙ্গেও কিন্তু এই ঘটনা, কুচবিহারের এই যে ঘটনা,
কারণ গতকাল থেকে আমরা এপিসোড করার সময় থেকেই আমি এই কথাটা বলেছি আপনাদের কাছে যে বিশেষভাবে এই রকম যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথাও তৃণমূল কংগ্রেস বিশেষ শাসক দল তারা আশঙ্কা করছে ঘুরপথে একটা এনআরসি চালু করার চেষ্টা রয়েছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম এক 4 জেনারেশনের উত্তরবঙ্গের একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাকে বলা হয়েছে আসাম থেকে চিঠি এসছে, তাকে প্রমাণপত্র দিতে বলা হয়েছে যে তিনি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে তাকে বলা হচ্ছে, যদিও তিনি কোনো আসামেই যাননি, উত্তরবঙ্গে আসাম লাগোয়া উত্তরবঙ্গের কোচবিহারের বাসিন্দা তিনি। এইসব জিনিস কি আগামী দিনে আর কি হতে পারে অনেকেই আশঙ্কা করছেন। যা যা ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের মতামতের জন্য সন্ধ্যে 7টায় জনমত রয়েছে। আজকে শেষ করছি, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।